হ্যালো সবাইকে, ওয়েলকাম টু জিওল গুরুকুল ইনস্টিটিউট অফ লার্নিং। হ্যাঁ, আমি তোমাদের স্বাগত স্যার। শুরু করেছিলাম ক্লাস 10-এর একটা সিরিজ, যেখানে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার পুরো পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করব। তাই জন্যে আমরা পুরো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম, যেটা ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার যে থিওরি পার্টটা, এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের যে থিওরি যে অংশটা মানে পুরোপুরিভাবে আলোচনা করে দিয়েছিলাম। আজকে এসছি তারই যে এক্সারসাইজগুলো আছে সেগুলো সমাধান করব। মোট আমাদের 5টা এক্সারসাইজ আছে। কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4 আর 1.5, এভাবে 5খানা এক্সারসাইজ মোট আছে। তারই আমরা প্রথম যে এক্সারসাইজটা আছে কোষে দেখি 1.1, সেটা আমরা এখন সমাধান করব। খুব সহজ একটা চ্যাপ্টার, মানে একটুখানি বুঝে নিলেই কোনো অসুবিধা আর হবে না। মূলত এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্যে আমাদের প্রথম যে কাজটা করতে হয়, এর যে সাধারণ আকার, সেই সাধারণ আকারে আমাদেরকে এটাকে নিয়ে যেতে হবে। সাধারণ আকার মানে থিওরি পার্টে বলেছিলাম যে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এই আকারে প্রথমে আমাকে নিয়ে যেতে হবে। যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আমাদের সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, মানে তার সমাধান করা যাবে। আর যদি না যায় তাহলে যাবে না। তো দেখো কোষে দেখি 1.1-এ প্রথম যে প্রশ্নটা করেছে সেটা হলো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখো। এবার দেখো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এখানে বলেছে কেন? কারণ এটা কিন্তু একটা সমীকরণ নয়। সমীকরণ থাকলে তো ইকুয়াল টু 0 বা ইকুয়াল টু দিয়ে কোনো একটা কিছু থাকতো, কিন্তু এখানে তুমি যদি দেখো সেরকম কিন্তু কিছু কিন্তু এখানে নেই। জাস্ট শুধুমাত্র সেই রাশিটাই রয়েছে, রাশিমালাটাই রয়েছে। সেই জন্য বলেছে যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হতে হবে না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে যে চলটা থাকবে সেই চলের যদি সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলেই সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। আর যদি চলের সর্বোচ্চ ঘাত 2 বাদে অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। হ্যাঁ, তা যদি প্রথম যে অঙ্কটা রয়েছে আমাদের এক দাগে, 1 নম্বরের অঙ্কটা দেখো রয়েছে কি, 2x² মাইনাস 7x প্লাস 2। এখানে তুমি যদি খেয়াল করো, দেখো চল তো আমাদের এক্স রয়েছে, আর এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে না, এই যে 2। তাহলে চলের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না, একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো। তাহলে কি লিখবো? লিখবো যে এখানে চলের সর্বোচ্চ ঘাত সমান 2। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, এইটুকুই লিখলে আমাদের হয়ে যাবে। এরপরে নাম্বার 2-তে দেখো কি বলছে। নাম্বার 2-তে আছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তা রাশিমালাটাকে ফার্স্টে আমরা লিখব নাম্বার 2 দিয়ে, যে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। দেখো এটা কিন্তু ওই ax² প্লাস bx প্লাস c এই ফরম্যাটে নেই। সেই জন্য কি করতে হবে, এটাকে ফার্স্টে ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যাব কি করে? এই গুণটা করে দাও, এখানে যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে। তাহলে 7x⁵ মাইনাস x² মাইনাসে প্লাসে মাইনাস 2x। যদি তুমি খেয়াল করো এখানে তো চল আমাদের একটাই আছে, মানে এক্স, কিন্তু এখানে যে সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু আর 2 নেই। দেখো সর্বোচ্চ ঘাত আছে কত, 5। তাহলে কি এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত 5। তাহলে লিখবো কি, এখানে চলের সর্বোচ্চ ঘাত সমান 5। অতএব
এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এইভাবে আমাদেরকে লিখতে হবে। 3 নম্বর দেখো 2x × x + 5 + 1। 3 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে, ইকুয়েশন না সংখ্যামালা। তাহলে আগে এই সংখ্যামালাটাকে লিখে নিই। 2x × x + 5 + 1। দেখো এই যে সংখ্যামালাটা রয়েছে এটাও ax² + bx + c ওই আকারে নেই। তাহলে আমরা গুণটা আগে করে নেব। 2x এর সাথে x গুণ করলে কত হবে? 2x² প্লাস 2x এর সাথে যদি 5 গুণ করি 5 × 2 = 10x প্লাস হচ্ছে 1। দেখো এই যে আকার পেয়ে গেছি। এখানে আমার চল আছে x, আর এই চলের সর্বোচ্চ ঘাত কত? এই চলের সর্বোচ্চ ঘাত দেখো রয়েছে এই যে 2। তাহলে এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়ে যাবে। তাহলে লিখবে কি যে এখানে চলের সর্বোচ্চ ঘাত সমান হচ্ছে 2। অতএব এটি দ্বিঘাত বহুপদী, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে। আর নাম্বার 4-এ আছে হচ্ছে 2x - 1। 4 দাগে রয়েছে আইভিতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 2x - 1। 2x - 1 তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে তো চল x, কিন্তু এর যে সর্বোচ্চ ঘাত দেখো কিছু নেই, মানে তুমি এখানে 1 ধরে নিতে পারো। তাহলে এখানে তো চলের সর্বোচ্চ ঘাত তো 1 হচ্ছে। 1 হলে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? হবে না। 1 হলে ওটা একটা রৈখিক সমীকরণ, মানে রৈখিক সংখ্যামালা হয়ে যায়। তাহলে এখানে লিখে দেব কি যে এখানে চল মানে অর্থাৎ x সর্বোচ্চ ঘাত সমান 1। অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? তাহলে এক দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এইভাবে সমাধান করব। যদি দেখি যে চলের সর্বোচ্চ ঘাত 2 আসছে তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যদি 2 না আসে তাহলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। ব্যাস, ইটস অল। এবার চলো 2 দাগে। দেখো 2 দাগে বলেছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a, b আর c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লেখো। মানে এইটাই কিন্তু আমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ আকার। এই আকারে কোনটাকে লেখা যাচ্ছে সেটা আমাকে বলেছে। হ্যাঁ, যদি এই আকারে লেখা যায় তাহলে বলবো যে লেখা যাচ্ছে, আর যদি না যায় তাহলে বলবো যে লেখা যাচ্ছে না। আর এখানে a, b, c তিনটেই কিন্তু বাস্তব সংখ্যা, যেখানে a ≠ 0। আমি বলেছিলাম যে a যদি 0 হয়ে যায় তাহলে সেটা আর দ্বিঘাত সমীকরণ হবেই না, সেটা আমরা অন্য কিছু হয়ে যাবে। তা দেখো এর যে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে x - 1 + 1/x + 6। এক দাগের কথা বলছি। এক দাগে কি রয়েছে যে x - 1 প্লাস হচ্ছে 1/x = 6। তা এটা তো ওই আকারে নেই, সেই জন্য আমরা প্রথম যে কাজটা করব এখানে আমরা লসাগু করে নেব এটার লসাগু। তাহলে লসাগু কত আসছে বলো তো? লসাগু আসছে x। যদি x এর সাথে x এখানে গুণ হয় x² হবে, x এর সাথে -1 গুণ হয় -x, প্লাস x কে তো x দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1, এটা সমান হচ্ছে 6।
এইবারের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 6x। সবগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস 6x এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলটিমেট আকার কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x, তাহলে কত হবে মাইনাস 7x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। দেখো এটাকে কিন্তু আমি ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পেরেছি কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো এই যে সমীকরণটা আছে এটাকে কিন্তু আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি, ঠিক আছে। তাহলে লিখে দেবো যে উক্ত সমীকরণকে, অতএব উক্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। এখানে বলে দিতে পারো যেখানে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু মানে এক্স স্কোয়ারের সহগ যেটা আছে 1, বি ইকুয়াল টু হচ্ছে যেখানে এক্সের সহগ যেটা আছে -7, ও সি হচ্ছে কি, সি হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারছি। এইবার এইটা হচ্ছে এক দাগ হয়ে গেল। নেক্সট নাম্বার 2তে আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। নাম্বার 2 দাগটা দেখো, এক্স প্লাস 3/x দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ আমি একটু চেক করে নিচ্ছি, যাই হোক, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0 বলা আছে, এটা একটা ক্রাইটেরিয়া। তাহলে এখানেও তাই, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লসাগু করে দেবো। তাই লসাগু করে দিলে তো এক্স আসছে লসাগু, আর এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস আসছে 3 দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এইটুকু আসার পরে কোনাকুনি গুণ করে দিতে হয়। তাহলে দেখো এক্সের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স কিউব হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3। সব যদি একদিকে নিয়ে আসি তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে কি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি না, কারণ কিন্তু এখানে কিন্তু চলের যে সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু 3 চলে এসছে। তাহলে তো এটা তো এ এক্স স্কোয়ার মানে দ্বিঘাত তো আসছেই না। তাহলে লিখে দেবো যে উক্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায় না। লেখো যে অতএব, তাহলে লিখব উক্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। এইটুকুই লিখলে হয়ে যাবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2। এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস হচ্ছে 2, এটা ইকুয়াল টু 0। দেখো এটাকে কি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি? আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে যে এক্স স্কোয়ার তো রয়েছে, এখানেও এক্স রয়েছে, সি এর পার্টের জায়গায় 2 আছে, হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না। তার কারণ কি জানো তো? তার কারণ দেখো এখানে এক্সের মাথায় রয়েছে 1, কিন্তু যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু এক্সের জায়গায় কী আছে দেখেছো, √x। এই √x মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এইটার জন্যেই মূলত ওই আকারে লেখা আর সম্ভব নয়। তার কারণ দেখো আমি যদি পাশে একটু লিখে দিই যে √x, এই √x মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, √x মানে এক্স টু দি পাওয়ার হাফ, হ্যাঁ, √x মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, যার জন্যে এটাকে আর ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা সম্ভব না, এইটার জন্যেই। তাহলে লিখে দেবো যে উক্ত সমীকরণকে
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। ঠিক আছে, এইভাবে আমরা সমাধানগুলো করব। 3 দাগটায় হয়ে গেল। 4 দাগটা আমি এখানটাই করে দিচ্ছি, নিচে আর জায়গা নেই। যাই হোক, এখানটাতে আমাদের মোটামুটি হয়ে যাবে 4। দেখো নাম্বার 4। নাম্বার 4-এ আছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4, এই জিনিসটা আছে। তো এটাও আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে নিয়ে যেতে হবে। তার জন্য এখানে যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার আছে এটাকে ভাঙিয়ে দিতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হলো মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে আলটিমেট আসছে কি এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x, 2 দুগুণে 4x, আর 2 এর স্কোয়ার করলে কত হবে 4 হবে, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো তো এক পাশেও যা এসছে ও পাশেও তাই এসছে না, মানে ডান পক্ষ আর বাম পক্ষটা সমান চলে এসছে। যে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ওখানেও আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে তো এটা কোনো আলটিমেটলি সমীকরণই না, এটাকে আমরা কি বলি যখন এপাশ ওপাশ সব সেম থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অভেদ। তাহলে ইহা একটা অভেদ, ইহা একটি অভেদ। অতএব এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। ওকে, তা এইটুকু ছিল আমাদের 2 দাগের যে প্রশ্নগুলো ছিল। হ্যাঁ, যে আমরা 4টাও করেছি, 2টাও করেছি, 3টাও করে ফেলেছি। এবার চলে যাব আমরা 3 দাগে। দেখো কোষে দেখি 1.1-এর 3 দাগ, যে নিচের প্রশ্নটির উত্তর দাও এক্স টু দি পাওয়ার 6, এটা কিন্তু এক্স টু দি পাওয়ারে আছে 6টা, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। দেখো যে সমীকরণটা তোমার দেওয়া রয়েছে, সমীকরণটা তো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। খুব ভালো কথা। তো এই সমীকরণটা কি আদৌ একটা দ্বিঘাত সমীকরণ? যদি আমরা চল এক্সের সাপেক্ষে দেখি তাহলে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে চলের সর্বোচ্চ ঘাত কিন্তু 6। তাহলে চলের সর্বোচ্চ ঘাত যদি 6 হয় তাহলে তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ এটা তো দ্বিঘাত সমীকরণ হতে গেলে চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হয়, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। কিন্তু বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দেখো এই সমীকরণটাকে যদি আমরা এইভাবে লিখি একটুখানি চেঞ্জ করে, যে এক্স টু দি পাওয়ার 6কে আমি যদি লিখি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস দেখো এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তুমি যদি এখান থেকে বুঝতে না পারো তাহলে এখানে কিছু একটা ধরে নাও, অন্য একটা চল, যে ধরি সাপোজ ধরে নিলাম যে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, তাহলে আলটিমেটলি সমীকরণটা আসছে দেখো ওয়াই এর স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে যেখানে যেখানে এক্স কিউব আছে সেখানে আমি ওয়াই লিখে দিয়েছি। তাহলে সমীকরণটা কী পেলাম, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো তো এটা একটা দ্বিঘাত সমীকরণ না, কারণ এখানে তো চলের সর্বোচ্চ ঘাত কত 2 চলে এসছে, তাহলে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, দেখো আমি ওয়াইয়ের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ, আর ওয়াই মানে কি এক্স কিউব, তাহলে আমি বলে দিতে পারবো যে অতএব উক্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, যে অতএব উক্ত সমীকরণটি
চলের 3 ঘাতের সাথে, মানে এক্স কিউবের লিখতে পারো, সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে? এইভাবে উত্তরটা করতে হবে। দেখো নেক্সট অঙ্ক নাম্বার 4, যে a-2 of x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। দেখো, আমি প্রথম যে থিওরিটা করিয়েছিলাম, থিওরিতে একটা কথা বলেছিলাম যে আমাদের যে কোনো দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার সেটা হচ্ছে কি না ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সেটা সমান কি 0। যেখানে বারবার করে বলে দিয়েছি যে এটা নট ইকুয়াল টু 0, মানে এইখানে যে এটা থাকে, এই যে এক্স স্কোয়ারের সাথে যে থাকে, হ্যাঁ, সেটা সবসময়তেই কী হবে না নট ইকুয়াল টু 0 হবে। তার কারণ হচ্ছে যদি এই এর মানটা যদি 0 হয়ে যায়, মানে এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানেও সেই রকমই কিছু একটা বলেছে যে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন হবে না? যখন এক্স স্কোয়ারের যে সহগটা, এক্স স্কোয়ারের যে সহগ সেটা যদি 0 হয়ে যায়, তখন কিন্তু এটা কোনো একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাদের যে অঙ্কটা লেখা আছে, অঙ্কটা কি না a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, হ্যাঁ, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এই যে a-2 যে জিনিসটা আছে, এই a-2টা যদি আমাদের 0 হয়ে যায়। তাই লেখো যে উক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, উক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে না যদি a-2 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? a সমান -2টা এদিকে আসলে +2 হয়ে যাবে, a সমান 2। ওকে, তাহলে কি বলবো যে a ইকুয়াল টু 2 হলে বা a ইকুয়াল টু 2 হলে উক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। লিখে দিচ্ছি, অতএব a এর মান 2 হলে উক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, নেক্সট 5 দাগ, x by 4 minus x equal to 1 by 3x equal to x, যেখানে x not equal to 0, 4 not equal to x কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো। মানে যে সমীকরণটা আমাকে দেওয়া আছে ওটাকে ফার্স্টে আমাকে ওই দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার ওই আকারে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বলতে হবে যে x এর সহগটা কত আসছে। তা দেখো প্রথমে আমরা ওই আকারে ওটাকে নিয়ে যাই, আছে কি x বাই আছে 4 মাইনাস x, এটা সমান হচ্ছে 1 বাই 3x। ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে দেওয়া, মানে এটাকে সমাধানের পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে যদি আমি এই x এর সাথে 3x গুণ করি তাহলে কত হবে? 3x স্কোয়ার, সেটা সমান হচ্ছে 4 মাইনাস x এর সাথে 1 গুণ করলে 4 মাইনাস xই হবে।
তাহলে দেখো সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 3x² মাইনাস এক্সকে এদিকে নিয়ে আসলে প্লাস এক্স প্লাস 4কে এদিকে নিয়ে আসলে -4 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখানে এক্সের সহগ কত আসছে দেখো, এক্স মানে তো আমাদের এই রাশিটা, এইটা এক্স, তাহলে এক্সের সাথে কি কেউ আছে? কেউ যদি না দেখতে পাও তাহলে 1 আছে, তাহলে লিখে দেবো কি এক্সের সহগ উক্ত সমীকরণটিতে এক্সের সহগ সমান 1। অতএব উক্ত সমীকরণটিতে এক্সের সহগ সমান 1। ব্যাস এইটুকুই। নেক্সট নাম্বার 6 দাগ। 6 দাগে বলেছে যে এইখানেও একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে মানে ax² + bx + c আকারে আমাকে প্রকাশ করতে বলেছে। আমি একটু দেখে নিচ্ছি অঙ্কগুলো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, শুধু প্রকাশই করতে বলেছে, ঠিক আছে। তাহলে সমীকরণটাকে কি আছে লিখি, যে 3x² প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 23, এটা সমান আছে হচ্ছে x + 4 আর ইন্টু x + 3 প্লাস 2, এটা আছে। তো এটা তো আর ওই ax² + bx + c আকারে নেই, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাই সেটাকে নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে আমাদের এই ব্র্যাকেট দুটো কিন্তু তুলতে হবে, তুলে সবগুলোকে আগে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো কিভাবে ব্র্যাকেটগুলো তুলি। তাহলে 3x² প্লাস হচ্ছে 7x প্লাস 23, আচ্ছা এই এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে x² হচ্ছে, এক্সের সাথে 3 গুণ করলে প্লাস 3x প্লাস 4-এর সাথে এক্স গুণ করলে প্লাস 4x প্লাসে প্লাসে প্লাস 4 আর 3 গুণ করলে 4 × 3 = 12 প্লাস হচ্ছে 2। তাহলে 3x² প্লাস 7x প্লাস 23 সেটা সমান পাচ্ছে কি x², 3 আর 4-এ কত হচ্ছে 7x আর 12 আর 2-তে হচ্ছে 14। তাহলে এই দিকে নিয়ে এসো সবগুলোকে, তাহলে 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14 সমান কত 0। তাহলে 3x² থেকে একটা x² মাইনাস করলে 2x² থাকছে, 7x তো কেটেই যাচ্ছে, আর 23 থেকে 14 বিয়োগ করলে কত হয় 9 হয়, সমান হচ্ছে 0। তা এটাকে যেহেতু আমাকে ওই আকারে লিখতে বলেছে তাই আমি শুধু এটাকে একটু চেঞ্জ করে এরকম করে লিখছি। দেখো 2x², যেহেতু এক্সের কোনো পার্ট নেই আমি লিখছি 0 × x প্লাস হচ্ছে 9, এটা সমান 0। তাহলে এইটাই হচ্ছে ওই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকার। এটুকুই আমাদেরকে এখানে করতে বলেছে। ওকে, এইটুকুই করতে বলেছে। দেখো এবার হচ্ছে নাম্বার 7। 7-এ বলেছে যে x + 2 এর হোল কিউব ইকুয়াল টু x × x² - 1 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² x ও x⁴ এর সহগ লেখো। তাহলে প্রথমে আমাকে ওই আকারে মানে সাধারণ আকারে নিয়ে যেতে হবে, তারপরে আমার সহগগুলোকে লিখতে হবে। দেখো তাহলে আছে কি আমাদের x + 2 হোল কিউব ইকুয়াল টু x × x² - 1। এই সমীকরণটাকে সমাধান করতে গেলে কিন্তু আবার কিউবের ফর্মুলা লাগবে। কিউবের ফর্মুলা একটু আমি পাশে লিখে দিচ্ছি, দেখো যদি মনে না থাকে দেখে নাও। তাহলে a + b তার হোল কিউব এর ফর্মুলা হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b³ এইটা হচ্ছে a + b তার হোল কিউবের ফর্মুলা, পাশে মেনশন করে দিলাম। দেখো তাহলে এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো কি হচ্ছে a³ মানে x³ প্লাস 3a² b মানে 3 × x² × 2 প্লাস 3ab² x × 2 এর স্কোয়ার হয়ে যাবে এখানে, প্লাস হচ্ছে 2 এর কিউব।
আর এখানে যদি কোনো গুণ করে দিই, এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আসছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ করলে এক্স পাচ্ছি। সবগুলোকে ধরে এই পাশে নিয়ে এসো, তাহলে এখানে হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 3 দুগুণ 6 এক্স স্কোয়ার প্লাস দেখো 2 এর স্কোয়ার করলে 4 হচ্ছে, 4-এর সাথে 3 গুণ করলে 12 হচ্ছে, 12 এক্স প্লাস 2 এর কিউব মানে 8, মানে 2 গুণ 2 গুণ 2, আর এক্স কিউবটাকে এই সাইডে আনলে মাইনাস এক্স কিউব প্লাস মাইনাস এক্সটাকে এই পাশে আনলে প্লাস এক্স, এটা সমান 0। দেখো এখানে কি ঘটনাটা ঘটছে, এই এক্স কিউব আর এই এক্স কিউব কিন্তু কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি পড়ে 6x স্কোয়ার, 12x থেকে যদি 12xের সাথে আরও একটা এক্স যোগ হয়ে যাচ্ছে 13x, আর প্লাস থাকছে 8, এটা সমান 0। তাহলে এটাকে আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পেরেছি। হ্যাঁ, যেখানে এইটাকে কিন্তু লেখা হয়ে গেল আমাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আসছে, মানে এক্স স্কোয়ারের সাথে কে আছে, 6 আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হয়ে যাবে 6। এক্সের সাথে কত আছে, 13 আছে, তাহলে এক্সের সহগ হয়ে যাবে 13, আর ধ্রুবক পদ মানে কত, c, মানে সেটা হচ্ছে 8। তাহলে লেখো অতএব এক্স স্কোয়ারের সহগ, সহগ মানে হচ্ছে সাথে যে থাকে 6, এক্সের সহগ কত না 13, ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সেটা হচ্ছে 8। ওকে, এইভাবে সমাধানগুলো করতে হবে। তাহলে আমরা 7 দাগ পর্যন্ত করে ফেলেছি, এবার নেক্সট দেখো 8। আটে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। মানে আমাকে সমাধান করতে দেয়নি, শুধুমাত্র আমাকে গঠন করে ছেড়ে দিতে হবে। আছে কি, যে না 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো দুটো অংশে কিন্তু ভাগ করে দিতে হবে 42কে। তা আমি যদি একটা অংশ ধরি এক্স, তাহলে অপর অংশটা কি হবে, একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশ কি হবে, 42 মাইনাস এক্স। একটা অংশ এক্স হলে অপর অংশ হবে 42 মাইনাস এক্স। তাহলে আমার এখানে যে সমীকরণটা কিভাবে দাঁড়াবে দেখো, আগে ধরে নিই, যে ধরি একটি অংশ সমান এক্স, অতএব অপর অংশ হবে কি হবে না 42 মাইনাস এক্স। কারণ একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটা কী হবে, 42 মাইনাস এক্স। আমি যদি বলি যে 10-এর একটা অংশ হচ্ছে 6, তাহলে আর একটা অংশ কত, 10 মাইনাস 6 মানে 4, এরকম। এবার শর্তানুসারে কি করতে হবে দেখো, আমাকে সমীকরণটাকে স্থাপন করতে হবে শর্তানুসারে। দেখো বলছে এক অংশ অপর অংশের বর্গের সাথে সমান, তাহলে আমি যদি বলি যে এই 42 মাইনাস এক্স, এটা যদি আমি একটা অংশ ধরে নিই তাহলে এটা কি হবে, অপর অংশের বর্গের সাথে সমান হবে, মানে এক্সের স্কোয়ারের সাথে সমান হবে। যে 42 মাইনাস এক্স কি সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে সমীকরণটা কি আসছে দেখো, সবগুলোকে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে এখানে 0 থাকবে আর এখানে থাকবে এক্স স্কোয়ার, এই মাইনাস এক্সটা এই পাশে চলে আসলে প্লাস এক্স, এই 42টা এই সাইডে চলে আসলে মাইনাস 42। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 এটা সমান 0। জাস্ট এটুকুই কিন্তু আমাদের হবে, কারণ এটাকে কিন্তু সমাধান করতে আমাদের বলেনি, এটুকুই আমাদেরকে আনসার করে রেখে দিতে হবে।
এর পরের যে চ্যাপ্টারগুলো আছে মানে কোষে দেখি 1.3 বা 4, এখানে আমাদেরকে সমাধান করে দেখাতে হবে এটা, তা এটা আর আমি সমাধান করছি না। দেখো নেক্সট যেটা আছে, দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল আছে 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দেখো ক্রমিক মানে হচ্ছে পরপর হবে, ক্রমিক মানে পরপর হবে, আর অযুগ্ম মানে হচ্ছে বিজোড় সংখ্যা, অযুগ্ম মানে বিজোড়। তাহলে এরকম দুটো ক্রমিক পরপর বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে সমীকরণটা কি হবে? দেখো দুটো যদি বলি অযুগ্ম সংখ্যা, তার মধ্যে পার্থক্য কিন্তু 2 থাকবে। মানে দেখো আমি যদি বলি যে একটা বিজোড় সংখ্যা হচ্ছে 3, তাহলে তার পরের বিজোড় সংখ্যাটা কত? 5। তাই 3-এর সাথে 2 যোগ করলে কিন্তু 5 আসছে। বা তুমি যদি একটা সংখ্যা ধরো 13, তাহলে তার পরের অযুগ্ম সংখ্যা কি হবে? 15। 13-এর সাথে দেখো 2 যোগ করলে 15 আসছে। হ্যাঁ, এবার মানে দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স থাকে বা পার্থক্য থাকে হচ্ছে 2-এর পার্থক্য থাকে। তাহলে আমি যদি একটা অযুগ্ম সংখ্যা ধরে নিই, এখানে কিন্তু এক্স ধরলে চলবে না, কারণ দেখো এক্সের মান, এক্স তো একটা চলরাশি, এক্সের মান যা খুশি তাই হতে পারে। এক্সের মান যদি 2 হয় তাহলে তো সেটা অযুগ্ম থাকবে না, যুগ্ম হয়ে যাবে, জোড় হয়ে যাবে এক্সের মান 2 হলে। তা আমি যে কোনো অযুগ্ম সংখ্যা যখন ধরবে তখন এইভাবে ধরবে যে 2x + 1, 2x + 1, যে আমি একটা যে কোনো একটা অযুগ্ম সংখ্যা ধরলাম কি 2x + 1। দেখো এইখানে এক্সের তুমি যে মানই দাও না কেন এটা একটা বিজোড় সংখ্যায় আসবে। তুমি এক্সের মান 0 দাও তাহলে দেখো 1 পাবে, এক্সের মান যদি তুমি 1 দাও তাহলে দেখো 2 1 2 1 3 পাবে, এক্সের মান যদি 2 দাও 2 2 4 1 5 পাবে, এক্সের মান যদি 3 দাও 3 2 4 1 7 পাবে। তাহলে এক্সের মান যাই দাও না কেন এই এই যে 2x + 1 এটা কিন্তু সবসময় একটা বিজোড় সংখ্যাই হবে। তাহলে আমি ধরে নেব যে ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো 2x + 1, ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো 2x + 1। অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যাটি হবে পরবর্তী অযুগ্ম সংখ্যাটি হবে, তাহলে এর সাথে 2 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 2x + 1 প্লাস হচ্ছে 2, কারণ দুটো অযুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য কি বললাম যে 2-এর পার্থক্য হয়, তাই। তাহলে কত আসছে? 2x + 3 এরকম। তাহলে শর্তানুসারে কি লিখব? যে শর্তানুসারে এই দুটো অযুগ্ম সংখ্যার ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত? 143। তাহলে এই 2x + 1 আর যদি 2x + 3 গুণ করি তাহলে কত পাবো? 143 পাবো, 143। তাহলে এবার গুণ করে দাও, 2x এর সাথে 2x গুণ করলে 4x² হচ্ছে, 2x এর সাথে 3 গুণ করলে 3 × 2 = 6x হচ্ছে, প্লাস 2x এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2x পাবো, আর 3-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 3 পাবো। এটা সমান হচ্ছে 143। তাহলে সবগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে 4x² প্লাস থাকছে 8x প্লাস 3 মাইনাস 143 = 0। কী পাচ্ছি তাহলে? 4x² প্লাস 8x আর 3 বিয়োগ 143 মানে -140, এটা সমান 0। দেখো এই যে সংখ্যাটা আছে বা রাশিমালাটা আছে মানে সমীকরণটা আছে, এখান থেকে 4 কমন যাচ্ছে, এই 4 কমন নিয়ে নাও, তাহলে থাকছে কি x² প্লাস 2x মাইনাস 4 × 3 = 12, 2 0 20, 4 5 20, এটা সমান 0। তাহলে আলটিমেট সমীকরণ আসে x² প্লাস 2x মাইনাস 35, এটা সমান কি? 0। এই হচ্ছে সমীকরণটা গঠন হয়ে গেল। এইভাবে সমীকরণটাকে গঠন করতে হবে। সরি।
দেখো নেক্সট কি বলছে, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ক্রমিক মানে হচ্ছে পরপর, এখানে কিন্তু আর বলেনি যে যুগ্ম বা অযুগ্ম, এরকম কিন্তু কিছু বলেনি, বলেছে কি বলেনি। তাহলে একটা সংখ্যা যদি হয় এক্স, তাহলে তার পরের সংখ্যাটা কি হবে x+1, এরকম টাইপের। একটুখানি দেখে নি যে অঙ্কটাগুলো ঠিকঠাক রয়েছে কিনা, একটুখানি টাইম দাও। তাহলে আমি ধরে নিই যে ধরি প্রথম সংখ্যাটি হলো এক্স, অতএব পরবর্তী, যেহেতু ক্রমিক বলেছে, অতএব পরবর্তী সংখ্যাটি হবে x+1, এরকম ক্রমিক হলে পরপর হবে। তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারবো, শর্তানুসারে যে বর্গের সমষ্টি বলেছে, তাহলে এক্সটারও বর্গ হবে প্লাস x+1 তার হোল স্কোয়ার, এটাও বর্গ হবে। এই দুটোর বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগ, এটা সমান বলেছে 313। তাহলে এটাকে ভাঙতে হবে এবার, এটা তো ঠিক আছে, এটাকে a+b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে কী হবে, a² + 2 × a × b প্লাস হচ্ছে b², এটা সমান হচ্ছে 313। তাহলে দেখো কি হচ্ছে, x² আর x² তো যোগ করলে 2x² হচ্ছে, প্লাস 2x প্লাস 1, আর এই 313কে যদি এই পাশে আনি তাহলে -313 = হবে 0। তাহলে 2x² প্লাস 2x মাইনাস 312 প্লাস 1 -313 মানে -312 = হচ্ছে 0। তাহলে 2 যদি কমন নিই তাহলে x² প্লাস থাকছে x মাইনাস 2 1 2, 1 1 11, 5 2 10, 1 2 12, 6 2 12, 156 সমান হচ্ছে 0। তাহলে সমীকরণটা কি পাচ্ছি, x² প্লাস x মাইনাস 156, এটা সমান হচ্ছে 0। এটাই কিন্তু আমার দ্বিঘাত সমীকরণটা গঠন হয়ে গেছে। দেখো নেক্সট প্রবলেম, দেখো নেক্সট এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মেইন অঙ্কগুলো, যেগুলো আর কি এখানেও তাই, যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। হ্যাঁ, গঠন করতে হবে, শুধু সমাধান এখানে নেই। সরি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো এখানে যদি আমি আচ্ছা ইঙ্কটা একটু চেঞ্জ করে নিই। দেখো এখানে যদি আমি একটা আয়তক্ষেত্র আঁকি, এটা আমাদের আয়তক্ষেত্র, বলেছে কি এটার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি আমাদের x হয়, প্রস্থ যদি আমি x ধরি, তাহলে দৈর্ঘ্য কত হবে না x+3, এরকম বলেছে যে দৈর্ঘ্য যদি প্রস্থ যদি আমাদের x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে কি x+3 মিটার। আর এর যে কর্ণ মানে হচ্ছে এই কোণাকুনি যে বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায়, আয়তক্ষেত্রে তো দুটো কর্ণের দৈর্ঘ্যই সমান, এই কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার, এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 15 মিটার। তো এখান থেকে আমাদের এই সমীকরণটা গঠন করতে হবে, খুব সহজেই করা যাবে। বুঝতেই পারছো যে একটা সমকোণী ত্রিভুজ আমি এখান থেকে পাচ্ছি, এই যে যার লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে x+3 আর অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 15। পিথাগোরাসের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটাকে পেয়ে যাব। তার জন্য আমাকে প্রথমে ধরতে হবে যে ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। শুরু করি অঙ্কটা। ধরি আয়তাকার ক্ষেত্রের
প্রস্থ সমান x মিটার। তাহলে প্রস্থটাকে আমি x মিটার ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য সমান, প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি বলেছিল, তাহলে x প্লাস 3 মিটার। আর কর্ণের দৈর্ঘ্য তো বলেই দিয়েছে 15, এটা তো আমাদের কিছু ধরে রাখবে না, তাও মেনশন করে দিলাম। দেখো কর্ণের দৈর্ঘ্য সমান 15 মিটার। তাহলে এখানে আমরা শর্তানুসারে লিখে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেব। শর্তানুসারে কি আসছে দেখো, এক্স তার স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে কত? 15 স্কোয়ার। কারণ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কী হবে? অতিভুজ স্কোয়ার হবে। এখানেও তাই, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস হচ্ছে 3 স্কোয়ার, এটা সমান 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত বলো তো? 225। তাহলে এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস 9 মাইনাস হচ্ছে 225, প্লাস 225টা এই সাইডে আনলে মাইনাস 225 হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 সবার হচ্ছে 0। এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 দুগুণ 20, 1 6 16, 8 দুগুণ 16 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 এটা সমান 0। ব্যাস, এটাই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। এটুকুই আমাকে গঠন করতে বলেছে অঙ্কটাতে। দেখো নেক্সট যে প্রবলেমটা বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এই যে স্টেটমেন্টটা রয়েছে, এই স্টেটমেন্টটা থেকে আমাদের কি করতে হবে? দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে। তো দেখো ইনি বলেছেন যে, এখানে বলেছেন যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তা আমি তো জানি না যে তিনি কত কিগ্রা চিনি কি ক্রয় করেছে। তা আমি ধরে নেব যে ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। 80 টাকায় যদি তিনি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন, মানে এক্স কেজি চিনি পেয়েছেন 80 টাকাতে, তাহলে বলছে ওই টাকায় তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে ওই 80 টাকাতেই তিনি যদি এক্স প্লাস 4 কিগ্রা চিনি পেতেন, তাহলে বলছে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কমে যেত। তো দেখো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব এটাকে। তাহলে ফার্স্টে একটু ধরে নিই, যে ধরি তিনি 80 টাকায় এক্স কেজি চিনি কিনেছিলেন। ধরি ব্যক্তিটি বা ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছিলেন। ঠিক আছে, যে 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছিলেন। তাহলে 80 টাকায় যদি এক্স কিগ্রা চিনি কিনে থাকে, তাহলে বলতে পারবে যে 1 কিগ্রা চিনির দাম কত? 1 কিগ্রা চিনির দাম কত? 80/x। 80 টাকায় এক্স কেজি চিনি কিনেছে, তাহলে এক্স কেজির দাম হচ্ছে 80 টাকা, তাহলে 1 কেজির দাম কত? 80/x টাকা। তাহলে লিখি, অতএব 1 কিগ্রা চিনির দাম সমান কত? একেবারেই লিখে দিলাম যে 80/x টাকা। এইবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে তিনি 80 টাকায় যেহেতু 4 কেজি চিনি বেশি পাচ্ছে, তাহলে 80 টাকায় উনি কত কেজি চিনি পাচ্ছে? এক্স প্লাস 4 কেজি চিনি পাচ্ছে। তাই লেখো যে দ্বিতীয় ক্ষেত্রে
ওই ব্যক্তি x+4 কিগ্রা চিনি পাচ্ছেন 80 টাকায়। অতএব এক্ষেত্রে এক কিগ্রা চিনির দাম কত না 80/x+4। গেল। তাহলে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে তার চিনির দাম 1 টাকা করে কম হতো, মানে এই দুটোর চিনির দামের মধ্যে পার্থক্য কত টাকা? 1 টাকা। মানে প্রথম ক্ষেত্রে 1 কেজি চিনির দাম কত? 80/x টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে 1 কেজি চিনির দাম 80/x+4 টাকা। ও এখানে কিগ্রা দিয়ে দিয়েছে, এখানে টাকা হবে। তাহলে শর্তানুসারে লেখো, শর্তানুসারে কি হবে যে এই 80/x, প্রথমে তো দাম বেশি ছিল তাই ওটাকে ফার্স্টে লিখছি, বিয়োগ 80/x+4, এটা সমান কত না 1। এবার আমাকে ওই সমীকরণটাকে মানে আকারে নিয়ে যেতে হবে, x² + bx + c আকারে নিয়ে যেতে হবে। তাহলে লসাগু নিয়ে নেবো, লসাগু হবে x × x+4। তাহলে x তো কেটে যাচ্ছে, তাহলে 80-র সাথে যদি x+4 গুণ করি তাহলে 80 × x+4 হবে, মাইনাস 80-র সাথে x গুণ করলে 80x, এটা সমান 1। দেখো সমীকরণটা এবার, তাহলে 80 ওপরে থাকছে 80x প্লাস 4 × 8 = 32, মানে হচ্ছে 320, মাইনাস হচ্ছে 80x, আর নিচেও যদি সব গুণ করে দিই তাহলে x² প্লাস হচ্ছে 4x, এটা সমান হচ্ছে 1। এই 80x কেটে যাচ্ছে, এবার কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে x² প্লাস 4x, আর এখানে থাকছে হচ্ছে 320, একদিকে নিয়ে আসলেই গল্প শেষ। তাহলে x² প্লাস 4x মাইনাস 320, এটা সমান হচ্ছে 0। এটাই কিন্তু আমার ওই সাধারণ আকার। সমীকরণ গঠন এখানেও শেষ। এইটুকু কাজ কিন্তু করতে হবে। পরবর্তী প্রবলেমটা দেখো, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে যে যেটা দিয়েছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। অবশ্যই গতিবেগ যদি আমার বেড়ে যায় তাহলে তো সময় কম লাগবেই। তাহলে যদি আমি ধরে নিই যে প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি/ঘন্টা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ হয়ে যাবে কত? x+5 কিমি/ঘন্টা। সেখান থেকে আমরা সমীকরণটা তৈরি করতে পারবো। দেখো, তাহলে ধরে নিই যে ধরি প্রথমে ট্রেনটির গতিবেগ ছিল x কিমি/ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ হয়েছে
কত না x+5 কিমি পার ঘন্টা। দেখো আমার তো মোট দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার। আমরা জানি যে স্পিড মানে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি সময় সমান কী হবে, দূরত্ব বাই গতিবেগ। মানে দূরত্বটাকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যাব। হ্যাঁ, দেখো প্রথম ক্ষেত্রে ট্রেনটার সময় লাগবে কত, যদি 300 কিমি দূরত্ব যদি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় তাহলে তার সময় কত লাগবে, 300/x ঘন্টা। আর সেটা যদি x+5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে তার সময় কত লাগবে, 300/x+5, অনেকটা কম লাগবে। আর সেটা কত কম সেটা প্রশ্নে বলে দিয়েছে, 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে আমি এই সময়ের ইকুয়েশন ধরেই করব যে শর্তানুসারে দেখো আমি পাশে লিখে দিচ্ছি যে দূরত্ব সমান এই সময় সমান দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। ঠিক আছে, আমরা এই তথ্যের উপর ভিত্তি করে করব। তাহলে দূরত্ব আমার তো 300, তাহলে প্রথম ক্ষেত্রে আমার সময় কত লাগছে, 300/x বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রেও দূরত্ব 300 আর আমার সময় কত লাগছে x+5, আর এটা সময় সমান কত হবে 2। একই রকমভাবে সমীকরণটাকে সমাধান করব। লসাগু হচ্ছে x × x+5, তাহলে এবার এটার সাথে 300 x তো কেটে যাচ্ছে, তাহলে 300 × x+5 মাইনাস 300 × x মানে 300x সমান হচ্ছে 2। এবার এটাকে সমাধান করতে হবে। দেখো তাহলে উপরে থাকছে 300x প্লাস 300-র সাথে 5 গুণ করলে 1500 মাইনাস হচ্ছে 300x আর নিচে থাকছে কত x² প্লাস 5x সমান কত থাকছে না 2। এই 300x এই 300x কেটে যাচ্ছে, যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এটা থাকছে দেখো 2x² প্লাস 5 দুগুণ 10x সমান হচ্ছে 1500। এবার একদিকে আনতে হবে, তাহলে 2x² প্লাস 10x মাইনাস হচ্ছে 1500 সমান 0। 2 যদি কমন নিয়ে নিই তাহলে x² প্লাস হচ্ছে 5x মাইনাস 750 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সমীকরণটা কী পাচ্ছে এখান থেকে, x² প্লাস 5x মাইনাস 750 সমান 0। এটা হচ্ছে আলটিমেট সমীকরণটা। ঠিক আছে, এটুকুই আমাদেরকে করতে হবে। নেক্সট আমরা করছি কোষে দেখি 1.1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার নেক্সট অঙ্ক হচ্ছে এইটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। মানে তিনি যদি ঘড়িটা এক্স টাকায় কিনে থাকে তাহলে তার লাভ হয়েছে কত টাকা, এক্স টাকায় তার লাভ, এই x% তার লাভ হয়েছে। ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে লাভ হয়েছে কত, x%। তাহলে ধরে নিই যে ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। ক্রয় মূল্যটা আমি এক্স টাকা ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য যদি এক্স হয় অতএব তাহলে লাভ হয়েছে কত, তাহলে লাভের হার x%। আর তোমার কিন্তু প্রশ্নে বিক্রয় মূল্য বলা আছে, দেখো বিক্রয় মূল্য কত, 336 টাকা, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য।
তাহলে এখানে দেখো কি ঘটনাটা ঘটছে। তাহলে আমি শর্তানুসারে বলতেই পারি দেখো ক্রয় মূল্য আমার এক্স, লাভের হার X%। তাহলে আমার ঘড়ি যখন বিক্রি করব তখন ক্রয় মূল্য X টাকা তো আমার থাকবে, আর কত ক্রয় মূল্য প্লাস লাভ হচ্ছে আমার বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে X প্লাস লাভ, লাভ কত X ইন্টু X/100, এটা আমার লাভ X ইন্টু X/100, এটা সমান হচ্ছে বিক্রি মূল্য। বিক্রি মূল্য আমার দেওয়া আছে 336। এখান থেকে আমাদের ইকুয়েশনটা তৈরি করতে হবে। তাহলে দেখো থাকছে কি X প্লাস X²/100 সমান হচ্ছে 336। কোনাকুনি এই লসাগু নিয়ে নিই প্রথমে। লসাগু আসছে 100, তাহলে এটা আসছে আমার 100x প্লাস X², এটা সমান 336। কোনাকুনি গুণ করে দেব, তাহলে 100x প্লাস X², এটা সমান হচ্ছে 33600। তাহলে এবার সবগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে X² প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। ওকে, নেক্সট। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো অনুকূল প্রতিকূল সংক্রান্ত অঙ্ক, এই ধরনের অঙ্কগুলোতে আমাদের দুই ধরনের না 3 ধরনের বেগ রয়েছে। একটা হচ্ছে স্রোতের বেগ রয়েছে, নৌকার বেগ রয়েছে, আর অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ। দেখো অনুকূলে যাচ্ছে মানে কি, কোনো একটা নৌকা বা কেউ একজন স্রোতের অনুকূলে যাচ্ছে মানে স্রোতের দিকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অনুকূলের বেগ হয় স্রোতের বেগ যোগ নৌকার বেগ, মানে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যায়। একই রকমভাবে যদি নৌকাটি বা কোনো ব্যক্তি যদি প্রতিকূলে সাঁতার কাটেন বা নৌকা নিয়ে প্রতিকূলে এগিয়ে যান, তাহলে প্রতিকূলের নৌকাটির বেগ কত হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ কিন্তু মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে অনুকূলের ক্ষেত্রে বেগ কি হবে, নৌকার বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূলের ক্ষেত্রে কি হয়, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। এই জিনিস দুটো যদি খেয়াল থাকে তাহলে এই অঙ্কগুলো করতে আর প্রবলেম হবে না। তাহলে দেখো কি বলছে, স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ফিরে আসতে ওই দূরত্বই ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে রতন মাঝি যদি স্রোতের অনুকূলে 21 কিমি যেয়ে থাকে, তাহলে আসার সময় নিশ্চয়ই প্রতিকূলেই এসছে। এই অনুকূলের বেগে যেতে যে সময় লেগেছে আর প্রতিকূলের বেগে আসতে যে সময় লেগেছে তার মোট সময় হচ্ছে 10 ঘন্টা। এখানে স্রোতের বেগ তো দেওয়াই আছে ঘন্টায় 2 কিমি, কিন্তু নৌকার বেগ তো দেওয়া নেই। তাহলে আমি কি করব, এখান থেকে নৌকার বেগটাকে ধরে নেব, যে ধরি নৌকার বেগ হলো x কিমি পার ঘন্টা। আর স্রোতের বেগ তো দেওয়াই আছে প্রশ্নে, ইনফরমেশনটা সাইডে লেখা থাকুক। স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা, এটা দেওয়া আছে, মেনশন করা আছে প্রশ্নে। এই যে স্রোতের বেগটা মেনশন করা। দেখো তাহলে অনুকূলের বেগ কত হবে, তাহলে লিখবো যে অতএব অনুকূলে নৌকাটির বেগ। নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে, তাহলে কি হবে x প্লাস 2 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে বেগ কত হবে, ও প্রতিকূলে নৌকার বেগ একবারেই লিখে নিই, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হবে, তাহলে x মাইনাস 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দেখো
আমার কিন্তু 21 কিমি গিয়েছে আর 21 কিমি ফিরেছে, আর মোট সময় লাগছে 10 ঘন্টা। এক্ষেত্রেও আমি সময়ের সমীকরণ ধরেই করবো। একটু আগে যেটা বলেছিলাম যে সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দেখো শর্তানুসারে 21 বাই হচ্ছে অনুকূলে যেতে কত সময় লেগেছে x+2 বেগে, তাহলে 21 বাই x+2 প্লাস 21 বাই হচ্ছে x-2, এটা হচ্ছে প্রতিকূলের সময়, আর এটা মিলিয়ে কত সময় না 10 ঘন্টা। এবার এটাকে কিন্তু সমাধান করতে হবে। সমাধান মানতে ওই x সমীকরণ গঠন পর্যন্ত করে দিতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে x+2 ইন্টু x-2, আর এটা যদি লসাগু নিয়ে নিই তাহলে 21-এর সাথে x-2টা গুণ হয়ে যাবে, প্লাস এই 21-এর সাথে x+2টা হয়ে যাবে, সমান হচ্ছে 10। এবার এটাকে দেখো সমাধান করছি। উপরে তো আসছে আমাদের 21x মাইনাস 21 দুগুণ 42, প্লাস আসছে 21x প্লাস 42, আর নিচে আসছে x+2 ইন্টু x-2, তাহলে এটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে। ফর্মুলাটা কী হবে, a² মাইনাস b² ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এই 42 আর এই প্লাস 42 মাইনাস 42 কাটছে, তাহলে উপরে থাকছে দেখো 21 আর 21 42x, আর নিচে থাকছে s² মাইনাস 4, এটা সমান হচ্ছে 10। কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 10x² মাইনাস 4 10 40 সমান হচ্ছে 42x। এটাকে এই সাইডে আনবো, তাহলে 10x² মাইনাস হচ্ছে 42x মাইনাস 40, এটা সমান হচ্ছে 0। যদি আমরা 2 কমন নিই তাহলে হবে হচ্ছে 5x² মাইনাস 21x মাইনাস 20, এটা সমান 0। তাহলে আলটিমেট দ্বিঘাত সমীকরণ পাচ্ছি কি, 5x² মাইনাস 21x মাইনাস 20, এটা সমান 0। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা। ব্যাস, সমাধান করতে এখানে বলেনি, না হলে সমাধান করা যেত এখান থেকে। এবার হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা পড়ো। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। খুব ভালো কথা। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মহিমের যদি লাগে x ঘন্টা, তাহলে মজিদের কত লাগবে x+3 ঘন্টা। তাহলে লেখো যে ধরি বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা। অতএব বাগান পরিষ্কার করতে মজিদের সময় কত লাগবে, x+3 ঘন্টা। ওর থেকে 3 ঘন্টা বেশি। এবার দেখো পুরো কাজ এখানে কিন্তু সেই আমরা যে ক্লাস 8-এ যে সময় কার্যের অঙ্ক করেছিলাম, মানে করানো হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু এটাকে করতে হবে। মানে পুরো কাজটা করতে x ঘন্টা সময় লাগছে মহিমের, তাহলে আমরা বলতেই পারি যে মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করে কত অংশ বের করব, আর মহিম 2 ঘন্টায় কাজ করে কত অংশ সেটাও বের করব। ঠিক আছে, কারণ দুজনেই 2 ঘন্টা করে কাজ করেছে। তাহলে দেখো লেখো যে এখন মহিম x ঘন্টায় কাজ করে, এক অংশ। অতএব 1 ঘন্টায় কাজ করে কত অংশ হবে, 1/x অংশ।
অতএব 2 ঘন্টায় কাজ করে, তাহলে 2/x অংশ। মহিমেরটা পেয়ে গেলাম। এবার আমাদের মজিদের কেস করতে হবে। মজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে 1 অংশ, তাই তো? x প্লাস 3 ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে বলতেই পারি আমরা, তাহলে 1 ঘন্টায় কাজ করবে কত অংশ? 1/x প্লাস 3, এত অংশ। তাহলে তো মজিদও 2 ঘন্টা কাজ করেছে, তাহলে মজিদ এই 2 ঘন্টাতে 2 ঘন্টায় কতটা কাজ করবে? 2/x প্লাস 3 অংশ, ঠিক আছে? 2/x প্লাস 3 অংশ গেল। তাহলে এও 2 ঘন্টায় এত 2/x কাজ করেছে, এই 2 ঘন্টায় 2/x প্লাস 3 কাজ করেছে। তাহলে এরা মানে মহিম ও মজিদ 2 ঘন্টায় মোট কতটা কাজ করেছে বের করি। অতএব মহিম ও মজিদ উভয়ে 2 ঘন্টায় কাজ করেছে, 2 ঘন্টায় কাজ করেছে। যোগ করে দিতে হবে, কত হবে? এই 2/x প্লাস হচ্ছে 2/x প্লাস 3, এত কি অংশ। খুব ভালো কথা। তাহলে আমাদের মোট কাজ সমান কত? মোট কাজ কিন্তু সবসময় আমরা 1 ধরে নিই, যে মোট কাজ ভগ্নাংশের ক্ষেত্রে মোট কাজ অলওয়েজ কত হবে? 1। এটা কিন্তু খেয়াল থাকে যেন, মোট কাজ 1। তাহলে এইটা তো আমাদের মোট কাজ, কারণ 2 ঘন্টা কাজ করলে পুরো কাজটাই শেষ হয়ে গেছে। তাহলে আমি বলতেই পারি যে শর্তানুসারে যে এই 2/x প্লাস হচ্ছে 2/x প্লাস 3 এটা সমান কত না? 1। তাহলে এটাকে সমাধান করতে হবে। এবার দেখো এটাকে কিভাবে সমাধান করি। তাহলে x ইন্টু এক্স প্লাস 3 লসাগু আসছে, তাহলে 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 এর সাথে x গুণ করলে 2x ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তাহলে এটা আসছে 2x প্লাস 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 2x, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে 3x, এটা সমান হচ্ছে 1। তাহলে উপরে কত পাচ্ছি? 2x আর 2x মিলে 4x প্লাস 6, আর নিচে আসছে কত? x স্কোয়ার প্লাস 3x। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 4x প্লাস 6। এই পাশে নিয়ে এসো সব কটাকে ধরে। তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 আমাদের সমীকরণ কিন্তু এটাই। এবার হচ্ছে নেক্সট প্রবলেম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে যদি দশক স্থানীয় অঙ্ক x হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? x প্লাস 6 হবে। সেখান থেকে আমি সংখ্যাটা বের করব। দেখো খুব সহজ অঙ্ক, এটা খুব একটা কঠিন না। যে ধরি সংখ্যাটির একক স্থায়ী দশক স্থানীয় অঙ্কটি হলো দশক
স্থানীয় অঙ্কটি হলো এক্স, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে একক স্থানীয় অঙ্কটি হবে কত হবে? দশক স্থানীয় অঙ্কটি অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এক্স প্লাস 6 হয়ে যাবে, আর কিচ্ছু না। এবার কি বলছে? এবার বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে আমাকে সংখ্যাটা বের করতে হবে। তাহলে সংখ্যাটা কি হবে লেখো, অতএব সংখ্যাটি হবে কি হবে সংখ্যাটা? দেখো, সংখ্যা বের করার নিয়ম হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে যোগ করা। তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করলে কত হবে? 10 ইন্টু এক্স মানে 10x, আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলে কী হবে? এক্স প্লাস 6। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 11x প্লাস 6। এটাই হচ্ছে আমার সংখ্যা। তাহলে শর্তানুসারে আমি কি বলতে পারি? শর্তানুসারে কি বলা যাবে? যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয় কি কি আছে? অঙ্কদ্বয় তো আমার এক্স আছে আর একটা এক্স প্লাস 6 আছে, তাহলে দুটোকে গুণ করলে এক্স ইন্টু এক্স প্লাস 6 হবে। এটা বলছে সংখ্যাটির চেয়ে 12 কম, মানে এই 11x প্লাস 6 তার থেকেও কত কম? না 12 কম। তাহলে দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x, আর এদিকে থাকছে 11x প্লাস 6 মাইনাস 12 মানে হচ্ছে -6। ধরে বেঁধে সব এদিকে নিয়ে এসো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 এটা সমান কত? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x থেকে 11x বাদ দিচ্ছি, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 11 থেকে 6 বাদ দিলে 5x প্লাস 6 এটা সমান 0। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর লাস্ট একটাই মনে হয় বাকি আছে, তাই তো? হ্যাঁ, সরি, ভীষণ কাশি হয়েছে। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। দেখো, ধরো আমার যে খেলার মাঠটা আছে সেটা হচ্ছে এটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, তাহলে এরকমই দেখতে হবে। আর এই খেলার মাঠের চারিদিকে একটা রাস্তা আছে, এরকম সমান চওড়া রাস্তা, মানে এরকম টাইপের হবে। সাপোজ এরকম টাইপেরই একটা ফিগার আমার রয়েছে, এরকম টাইপের। সমান চওড়া রাস্তা। এবার যে কতটা চওড়া সেটা কিন্তু আমার বলা নেই, আমি ধরে নেবো যে এটা এক্স মিটার চওড়া। সেখান থেকে সমীকরণটা তৈরি করতে হবে। এই যে চওড়াটা, এইটা আমি ধরে নিচ্ছি কত? এক্স মিটার। যেখানেও এক্স মিটার আছে, এখানেও এক্স মিটার আছে, এখানেও এক্স মিটার আছে, আর এটাও হচ্ছে এক্স মিটার। আর খেলার মাঠটার দৈর্ঘ্য রয়েছে 45 মিটার, আর প্রস্থ রয়েছে 40 মিটার। এটাতে প্রবলেম নেই। আর এই রাস্তাটার ক্ষেত্রফল সেটা হচ্ছে আমার ওই 450। রাস্তাটা মানে এই অংশটা, কিন্তু এই যে এই অংশটা হচ্ছে রাস্তা, পুরো এই যে পার্টটা যেটা হাইলাইট করে দিচ্ছি, এটা হচ্ছে আমার রাস্তা। এইটার হচ্ছে ক্ষেত্রফল 450, সেটা মেনশন করা আছে প্রশ্নে।
যাই হোক, তাহলে আমি ধরে নিই যে রাস্তাটি x মিটার চওড়া। এই রাস্তাটা তো x মিটার চওড়া ধরে নিলাম। আর দেওয়া আছে কি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, আর প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে ক্ষেত্রফল কত আসছে? অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল পঁয়তাল্লিশ গুণ 40 বর্গমিটার। ঠিক আছে, এইবার যেহেতু রাস্তাটা x মিটার চওড়া, আমি যদি বলি যে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য, এখন রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য, সেটা কত? x মিটার। ও প্রস্থ না, x মিটার না তো, চওড়া হচ্ছে আমার, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য তো ছিল 45 ছিল। দেখো 45 হচ্ছে আমার এইটুকু, মেনশন করে দিচ্ছি, দেখো এইটুকু হচ্ছে আমার 45। তাহলে এই পাশের টুকু তো আমার x, এইটুকু আমার x, আবার এইটুকু কি আমার x, এটাও x, এটাও x। তাহলে এই x আর এই x যোগ করলে কত হচ্ছে? 2x। তাহলে কিন্তু আমার 45-এর সাথে কিন্তু 2x যোগ হয়ে যাবে, x প্লাস x, এত মিটার, মানে হচ্ছে 45 প্লাস 2x মিটার। ও প্রস্থ কি হবে? প্রস্থ ছিল 40, তাহলে 40 যদি হয় তাহলে এইটুকু, এই যে এইটুকু আমার x, আবার এই পাশের টুকুও কত? x। তাহলে 40 প্লাস উপরের x প্লাস নিচের x, এত মিটার। তাহলে কত পাচ্ছি? 40 প্লাস 2x পাচ্ছি, এত মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত আসছে? অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, সেটা কত পাচ্ছি? এই 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গমিটার। এবার শর্তানুসারে করব। দেখো, আমি যদি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে শুধু মাঠটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে লেখো শর্তানুসারে এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত? 45 প্লাস 2x ইন্টু হচ্ছে 40 প্লাস 2x, এই এটা থেকে মাইনাস করে দেবো। আর মাঠের ক্ষেত্রফল কত পেয়েছি? 45 গুণ হচ্ছে 40, করলে আমরা কত পাচ্ছি? মাঠটার ক্ষেত্র, এই রাস্তার ক্ষেত্রফল, যেটা 450 বলা আছে প্রশ্নে। এবার এটা গুণ করে দিতে হবে নিজেদের মধ্যে। 45-এর সাথে 40 গুণ করলে কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, 1800 হচ্ছে। প্লাস 45 দুগুণ হচ্ছে 90x, প্লাস 40 দুগুণ 80x, আর 2x এর সাথে 2x গুণ করলে 4x² হচ্ছে।
একই রকমভাবে 45 40 গুণ করলে 1800ই হবে। আর এই 450টাকে এই সাইডে এনে দিই, -450, এটা সমান হচ্ছে 0। দেখো +1800 -1800 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? এখানে থাকছে 4x², 90 এর সাথে 80 যোগ করলে 98 17 170x, আর এখানে থাকছে -450, এটা সমান 0। অন্তত 2 তো কমন যাচ্ছে এখান থেকে, 2 কমন গেলে এটা থাকছে 2x² প্লাস 8 2 16 1 0 10 5 2 10 85x মাইনাস 2 2 4 2 2 4 1 0 10 5 2 10 225 ইকুয়াল টু 0। তাহলে ফাইনাল যে সমীকরণটা সেটা কত পাচ্ছি? 2x² প্লাস 85x মাইনাস 225, এটা সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। ওকে, তা এখানেই আমাদের কোষে দেখি 1.1 শেষ। নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখি 1.2টাও সম্পূর্ণভাবে সলভ করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। নমস্কার।